নমস্কার। লক্ষ্য করে দেখবেন যে এক একজন মানুষ খুব বিতর্কিত হয়ে ওঠেন। তার সারা জীবনটাই তর্কের বিষয় হয়ে ওঠে, অথচ হয়তো মানুষটি সচেতনভাবে কোনো তর্কযোগ্য বিষয়ের মধ্যে প্রবেশ করতে চায়নি, কিন্তু তর্ক বা বিতর্ক তাকে সবসময় নজরে রাখে। এটা দেখা যায়। কোনো কোনো মানুষ ইচ্ছে করে বিতর্কের সৃষ্টি করে, কারণ নিজেকে বিজ্ঞাপিত করার, নিজেকে উপস্থিত করার, খানিকটা শূন্য জায়গা দখল করার জন্য নিজেকে উপস্থিত করার একটা চেষ্টা থাকে। সেই চেষ্টাকে যখন প্রকটভাবে হাজির করা হয়, নগ্নভাবে হাজির করা হয়, তখন তার জন্য কিছু কিছু মানুষকে কিছু কিছু বিতর্কিত কথা বলতে হয়, কিছু বিতর্কিত কাজ করতে হয়, কিছু কিছু বিতর্কিত কাজে অংশগ্রহণ করতে হয়। তলিয়ে দেখবেন, লক্ষ্য করে দেখবেন, অনুসন্ধান করে দেখবেন, সেই লোকটি হয়তো ততটা পরিমাণে ব্যক্তিগত জীবনে তার যে সিদ্ধান্ত, তার যে নীতিবোধ, তার যে আদর্শ, তার যে ভাবনা চিন্তা, তার যে মনের গঠন, সেগুলো হয়তো ততটা ওই বিতর্কিত বিষয়গুলোর সঙ্গে যায় না। তথাপি তিনি ওই বিতর্কিত বিষয়গুলির অবতারণা করেন নিজেকে বিজ্ঞাপিত করার জন্য। পরবর্তীকালে দেখা যায় যে যে বিষয়টিকে অবলম্বন করে তিনি নিজেকে বিতর্কিত হিসাবে উপস্থিত করেছিলেন, দেখা যায় যে সেই ভদ্রলোক আর সেই বিষয়ের মধ্যে নেই। যে বিষয়টি তিনি বিরোধিতা করেছিলেন তার মধ্যে রয়েছেন, এবং যে বিষয়টির তিনি পক্ষ নিয়েছিলেন সেই বিষয়টির মধ্যে তিনি আর নেই। তাই সেই লোকটিকে, সেই ব্যক্তিটিকে সার্বিকভাবে বিতর্কিত বলা যায় না, কারণ তিনি মাত্র একটি উদ্দেশ্যমূলক কারণে, একটি সংকীর্ণ উদ্দেশ্যে বিতর্ককে নিজের অভিমুখে ঘোরাতে চেয়েছিলেন। কিন্তু কখনো কখনো কোনো কোনো মানুষকে দেখবেন যে তিনি হয়তো আদতেই কোনো তর্ক বিতর্কের মধ্যে যেতে চাইছেন না, চাননি। তার হয়তো জীবনে পাওনা কিছু ছিল না, তিনি হয়তো কিছু পেতে চাননি। তিনি হয়তো নিজেকে উপস্থিত করার জন্য, নিজেকে তথাকথিতভাবে বিজ্ঞাপিত করার জন্য খানিকটা শূন্য জায়গা দখল নেবার জন্য, অথবা কোনো এক ব্যক্তির দ্বারা দখলীকৃত জায়গা থেকে তাকে উৎখাত করে নিজেকে সেই জায়গায় প্রতিষ্ঠিত করার জন্য সেই মানুষটি কোনো কাজ করেনি। কিন্তু মানুষটি স্বতই স্বাভাবিকভাবেই তার
জীবনের কাজে কর্মে, তার কথাবার্তায়, তার ভাবনা চিন্তায়, তার প্রকাশরীতিতে যে সমস্ত তুলির আঁচড় টেনেছেন, সেগুলি যেহেতু শ্রমায়ের সঙ্গে, গড্ডলিকার সঙ্গে, স্বাভাবিকতার সঙ্গে, সংখ্যাধিক্যের সঙ্গে একীভূত হয়নি, তাই সেগুলো বিতর্কিত হয়ে উঠেছে। অথচ ভদ্রলোক কোনো বিতর্কের মধ্যে স্বেচ্ছায় প্রবেশ করতে চাননি। এবং এই যে তিনি বিতর্কিত হয়ে উঠলেন, দেখা যায় সেই ভদ্রলোক, সেই মানুষটি সারা জীবন তার যাবতীয় কাজকর্মের ক্ষেত্রে, যাবতীয় ঘটনাবলীর মধ্যে, যাবতীয় পরিচিত অপরিচিত ব্যক্তিবর্গের সঙ্গে যখন তিনি সম্মুখীন হচ্ছে, ভাবনায়, চিন্তায়, প্রকাশে, তখন তিনি একইভাবে ওই বিতর্কের মুখোমুখি হয়ে পড়ছেন এবং একই রকমভাবে, একই পক্ষে সারাটি জীবন তিনি ওই একই পক্ষেই রয়ে গেলেন। অথচ কারোর পক্ষ নেবার কোনো উদ্দেশ্য তার ছিল না। অর্থাৎ তিনি চারিত্রিকভাবেই ওই পক্ষের লোক, তাই তিনি সারা জীবন ওই পক্ষেই কথা বলেছেন। আর বিপক্ষের লোকরা যখন সংখ্যাধিক্য হয়ে ওঠে, তখন স্বাভাবিক কারণেই তিনি বিতর্কিত ব্যক্তি হয়ে ওঠেন। বিতর্ক তাকে ধাওয়া করে। সে ব্যক্তি হয়তো যেখানে বিতর্ক আছে, যেখানে একাধিক মানুষের সমাবেশ আছে, মত এবং একাধিক মতের আদান প্রদানের অবকাশ আছে বা সংঘাতের অবকাশ আছে, সেই সমস্ত জায়গাগুলো থেকে তিনি হয়তো নিজেকে সরিয়ে রেখেছেন। কিন্তু বিতর্ক ঘরের ভেতরে এসে সেই অজ্ঞাতবাসেও তার সামনে এসে প্রকট হিসেবে উপস্থিত হয়, এটা দেখা যায়। এটার আমি কোনো উদাহরণস্বরূপ কোনো ব্যক্তি বা কোনো ঘটনার কথা আজই আমি বলছি না। যারা এই বিষয়টি সম্পর্কে অবহিত আছেন, যারা এই বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করেন, খুব কম লোক, তারা সঠিকভাবে বুঝে যাবেন যে আমি কোন মানুষের কথা বলছি, কোন কোন বিতর্কিত বিষয়ের কথা বলছি, বিতর্ক কিভাবে সেই মানুষটির দিকে ধাবিত হচ্ছে, বিতর্ক কিভাবে সেই মানুষটির সরসজ্জার আয়োজন করছে, ইত্যাদি ইত্যাদি। তাই আজ এই বিষয়ে আর বিস্তারিত বা খোলামেলা কিছু বলছি না। এখন আজ আমি একটি কবিতার বই আপনাদেরকে দেখাবো। বইটি সম্পর্কে আপনাদেরকে দু একটি কথা বলবো এবং সেখান থেকে দু একটি কবিতা পড়ার চেষ্টা করব আমার সাধ্য মতো। কবিতার বইটির নাম চিন্তনের অপর নাম দেশ। ভালো করে চিন্তা করতে হবে, কিন্তু এই বাক্যবন্ধটিকে ভালো করে চিন্তা করতে হবে। যেখানে আজকে আমাদের দেশ নিয়ে
আমাদের জাতি নিয়ে মানুষকে বিপথে চালনা করার প্রবল চেষ্টা করা হচ্ছে। মানুষের দেশাত্মবোধ, মানুষের স্বজাত্যবোধকে ব্যবহার করে কালে কালে রাজনীতি যেভাবে তার বাজার চালিয়েছে, সেভাবে দেশকে না দেখে দেশ বলতে কবি কি ভাবেন, কি চিন্তা করেন, সেটি এই বাক্যাংশটির মধ্যে স্পষ্ট করা আছে। এর চেয়ে স্পষ্ট বক্তব্য আর হতে পারে না। চিন্তনের অপর নাম দেশ। তিনি কোনো ভৌগোলিক ভূখণ্ডের কথা বলছেন না, কোনো জাতির কথা বলছেন না, কোনো নির্দিষ্ট ভাষার কথা বলছেন না, কোনো নির্দিষ্ট শাসকের কথা বলছেন না। তিনি বলছেন চিন্তনের অপর নাম দেশ। যে দেশ বলতে আমরা যা বুঝি, এখন দেশ বলতে আমরা যেখানে এখন বসবাস করি, সেই দেশটি দেশে ভরা, দয়ে বয়ে একা মূর্ধন্যশয়ে একা, দেশে ভরা দেশে আমরা এখন বসবাস করি। কবি সেই দেশে ভরা দেশে থাকেন না, তার দেশ হচ্ছে চিন্তনের দেশ। কবির এই বইটি প্রকাশক হচ্ছে কর্পোরেট পাবলিসিটি, বসিরহাটে কর্পোরেট পাবলিসিটি এর প্রকাশক। বইটির প্রচ্ছদ করেছেন চন্দন মিশ্র। এবং কবি এই বইটি উৎসর্গ করেছেন আগামী কালকে, গতকাল নয়, আজকের যে দিন তাকেও নয়, আগামীকাল যে দিন আসছে, আগামীকাল আগামীকাল আগামীকাল, তাকে কবি উৎসর্গ করেছেন তার এই ছোট্ট বইটি। দুফরমার একটি বই। সেখান থেকে আমরা দু একটি কবিতা পড়ব। তার আগে জানিয়ে রাখি, চিন্তনের অপর নাম দেশ এই বইটির কবির নাম অশোক তরু। অশোক তরুর কবিতা পড়ার সময় আমি সবসময়ই একটু বেশি সতর্কতা অবলম্বনের চেষ্টা করি এবং আমি একটু বেশি নিজেকে বিপন্ন বোধ করি। এবং আমি যে অশিক্ষিত সেটাও আমি আরও একটু স্পষ্ট করে অনুভব করতে পারি। কিন্তু অশোক তরুর বক্তব্যের মধ্যে, তার দেখার মধ্যে, তার বলার মধ্যে, তার ভাবনার মধ্যে একটা অতল গভীরতা আছে, যে গভীরতাটি আমাকে তার দিকে আকৃষ্ট করে। এখন এই বইটির যে নাম চিন্তনের অপর নাম দেশ, সেই নামে যে কবিতাটি নামাঙ্কিত, আমি সেই কবিতাটি প্রথমে পড়ব। আলাদিন। দেশ আছে, দেশের বাইরে অন্য দেশ আছে কি নেই, যদি থেকে থাকে আরও এক অন্য দেশ আছে, আরও এক অন্য দেশ। মায়ের জলাভূমি সেও এক প্রদেশ, যেখানে কিছু মাস আশ্রয় নিয়েছিলাম, সেখানেও ছিল দেশ কাল। দেশ নিজে এক ভরশূন্য গর্ভবতী, যাকে বরফির মতো কেটে কেটে জীব নির্জীব তার পরগনা দখল করে রেখেছে। মানুষের চিন্তন অপর এক শূন্যতা,
যে বিশুদ্ধ দেশকাল ধারণ করার ক্ষমতা রাখে, যেখানে পাত্র নেই সেখানে কাল ও দেশ গোপন সংখ্যার এক ভুল গণিত। ভরশূন্য ধারণপাত্র, চিন্তনের অপর নাম দেশ। ভরশূন্য, তার কোনো ওয়েট নেই, মাস নেই, এমন একটা ধারণপাত্র যার কোনো ভর নেই, যার কোনো মাস নেই, সঙ্গতভাবেই তার হয়তো কোনো আকার আকৃতি আয়তন এসব নেই, এমন একটা ধারণপাত্র। সেই ধারণপাত্রটি হচ্ছে চিন্তন, এবং সেই চিন্তনেরই আর এক নাম হচ্ছে দেশ, স্বদেশ, দেশ। তার মধ্যেই আমাদের সুস্থ মানুষ যারা, চেতনা সম্পন্ন মানুষ যারা, তাদের সেখানেই বসবাস করা উচিত। কারণ মায়ের যে গর্ভাশয়, যাকে জলাভূমি বলে কবি বলেছেন, সেটিও তো আমাদের এক সময়ের অবস্থান করার জায়গা ছিল এবং সময় ছিল, তাই সেটিও দেশ। দেশ প্রকৃতপক্ষে ভরশূন্য অথচ গর্ভবতী, এবং সেই দেশকে আমরা রাজনৈতিক ব্যক্তিরা আমাদের ওই ভাষা, ইতিহাস, জাতি, অর্থনৈতিক, পুষ্টি ইত্যাদির দ্বারা আমরা সেগুলোকে খণ্ড খণ্ড করে, বরফির মতো খণ্ড খণ্ড করে কেটে আমরা বিভিন্ন রকম পরগনা বানিয়ে রাখি। কল্পনা করে দেখুন না, আপনার দেশকে আপনি কিভাবে বিভিন্ন পরগনায় ভাগ করেছেন, জেলায় ভাগ করেছেন, রাজ্যে ভাগ করেছেন, ছোট ছোট জাতিতে ভাগ করেছেন, বিভিন্ন আঞ্চলিক ভাষায় ভাগ করেছেন। ভাষার উচ্চারণ স্পষ্টতার উপরে, উচ্চারণের দৃঢ়তা বা নম্রতার উপরে বিভিন্ন রকমভাবে এগুলো সব বিভক্ত হয়ে আছে, এবং সেই বিভক্ত হয়ে থাকার যে বৈশিষ্ট্যগুলো, সেগুলোকে পুঁজি করে আমরা আমাদের বিভিন্ন রকমের স্বার্থ সিদ্ধি করে থাকি। এই হলো অশোক তরুর একটি কবিতা পড়লাম। আর একটি কবিতা পড়ব অশোক তরুর। ছোট বই যেহেতু এবং শব্দ প্রকাশিত বই যেহেতু, তাই অনেক কবিতা পড়া বা সবগুলো কবিতা এখানে পড়ে ফেলা উচিত নয়। আমরা চাইব বইটি আপনাদের হাতে পৌঁছাক, আপনারা বইটির সঙ্গে ব্যক্তিগতভাবে পরিচিত হন। আশনায়া পিপাসার বীজ এই শিরোনামে অনেকগুলো আবার কবিতা আছে। তার প্রথম যে কবিতাটি, সেটির নাম হার, সেটি আমি এখন পড়ব। হার, পরাজয়। আমি দেখতে পাচ্ছি মাছের কর্নিয়া, তাকে বিদ্ধ করার কোনো বাসনা আমার নেই। আমার ইচ্ছার বিসর্জন দিয়ে বোঝাতে চাইছি, আমি নারীকে জয়ের বস্তু হিসাবে গণ্য করি না।
এভাবে আমি একটা ন্যারেটিভ ছড়িয়ে দিলাম। কবি লুফে নিল, আমি হয়ে উঠলাম অন্য স্বর। যে কবিতাকে কখনোই মেয়েবাজি বলে না, এই আত্মবাক্যগুলি একদিন ছড়িয়ে যাবে। ক্ষরণের বর্ণমালা হয়ে উঠবে আকন্দহার। কবিতাটি সদ্য প্রকাশিত, কবিতার বইটি সদ্য প্রকাশিত, তাই এখনই এর চেয়ে বেশি কবিতা পাঠ আমি করব না। পরবর্তীকালে আরও কোনো একদিন এসে আমি এখান থেকে আরও কয়েকটি কবিতা, যেভাবে আজকে ভয়ে ভয়ে এবং স্পষ্টতার অভাব নিয়েই পড়লাম, সেভাবেই আরও অন্য একদিন আরও কয়েকটি কবিতা পড়ব। ততক্ষণের জন্য আপনাদের কাছে বিদায় নেবার আগে সেই যে প্রথম বক্তব্যটি দিয়ে শুরু করেছিলাম, বিতর্ক এবং বিতর্কিত মানুষ, সেই বিতর্ক এবং বিতর্কিত মানুষ কি এবং কে, সেটার অন্বেষণ করুন। নমস্কার।